আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমরা একটা এটা আমি এসে আজকে এখানের যে ঘ্রাণটা, এই ঘ্রাণটা আর অন্য কোথাও পাবেন না। এটা যারা ছোটবেলায় সিনেমা হলে গেছে মফস্বলে এবং রিয়াজ স্টলে বসছে, ঠিক এরকম ভাবে তাকে সিনেমা দেখতে হতো, এটা সেই ঘ্রাণ এবং এটা বিপ্লবের ঘ্রাণ, এটা মানুষের ঘ্রাণ। এবং এটা সেই সময় যখন প্রত্যেকটা আলোচনা সভা হয়ে দাঁড়াচ্ছে পার্লামেন্টের মতো, যেখানে আমরা আমাদের রাষ্ট্র কি হবে, আমরা কি রোল প্লে করবো। ফলে এটা ছোট ছোট পার্লামেন্ট, এটা আসলে জনগণের সার্বভৌম মানুষ মুক্ত হলে যে কি করে, তো সেটা কেবল শুরু। আমরা যে মুক্তিটা দেখেছি এটা আসলে শুরু, এবং এটা কতদূর পর্যন্ত নেওয়া যাবে আমরা জানি না, অনেক বাধা আছে। কিন্তু এই শুরুটা যদি আমরা আনন্দটা পাই, স্বাদটা পাই, সংগ্রামটা বুঝি, তাহলে আর কতদূর আমাদের পক্ষে যাওয়া সম্ভব সেটার একটা নিশানা আমরা খুঁজে পাবো। আমি এখানে আলোচনাটা, রাজনৈতিক আলোচনাটা একটা দুইটা ভাগ করে সংক্ষেপে 10 বা 7-15 মিনিট করে শেষ করে দিব। সেটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো, এটা অবশ্যই আমাদের বর্তমান ঘটনাটা, যেটা জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, যার পেছনে হয়তো যেটা একটা বর্ষার ফলার মতো বলি আমি, কিন্তু একটা দীর্ঘ এই বর্ষার দণ্ড রয়েছে, যেটা গত 15 বছর ধরে তিলে তিলে তৈরি করতে হয়েছে। এবং কি করতে হয়েছে, যে সরকার যে দেশ শাসন করতো তার বৈধতা আছে কি নাই, এটা যে অবৈধ, এটা অজস্র ভাবে লিখে লিখে বলে বলে দেখিয়ে দিতে হয়েছে। এই সরকারের যে উন্নয়নটা একটা চোখে ঠুলি দেওয়ার মতো, উন্নয়ন নামক দর্শন আসলে সে রাজনীতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আইন, অধিকার সবকিছুকে ঢেকে দিয়েছে একটা উন্নয়নের একটা দাপট দিয়ে। এবং সেই উন্নয়নটা আমরা দেখেছি প্রতিযোগিতাহীন উন্নয়ন, মানে কয়েকটা কোম্পানি ওই উন্নয়নটা চালাবে, এই সরকারই করবে, আর কেউ এখানে মতামত দিতে পারবে না। কয়েকটা কোম্পানি এখানে ব্যবসা করবে, আর কেউ একচেটিয়া ব্যবসা করবে, আর কেউ এখানে কিছু করতে পারবে না। একটা দেশেই দেশে শুধুমাত্র ব্যবসা এবং আধিপত্য করতে পারবে, আর কোনো দেশের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে পারবো না। তাহলে এইটা হচ্ছে এই যে একচেটিয়া রাজনৈতিক ব্যবস্থা, যা লুটপাটের উপর দাঁড়ানো এবং যার মতদর্শের জায়গাটাকে সে ঢেকে দিয়েছে মুক্তিযুদ্ধ এবং উন্নয়ন এই কথা বলে, সেই পুরাটাই মিলে ফ্যাসিবাদ। ফলে জুলাই আগস্টে যা ভেঙে পড়েছে, সে কিন্তু তার এই ক্ষমতা, তার এই মতদর্শ, তার যে দল সংগঠন এবং তার যে বৈধতা, পুরো একসাথে ভেঙে পড়েছে। কিন্তু কেউ তো ওরকম কোনো স্লোগান, ওরকম কোনো মিছিল নিয়ে আসে নাই যেখানে পদ ধরে 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 যে না আমরা 72 সংবিধানে চাই না, আমরা এটা চাই, এইভাবে কাউকে বলতে হয় না। কারণ এই কাজটা গত 15 বছরে একভাবে করা হয়ে গিয়েছিল। ফলে সবকিছুই রেডি ছিল যে এ অবৈধ, এ ভুল, এ মানুষের শত্রু, এ জাতীয় শত্রু, জাতীয় বেমান। কিন্তু এই ঘটনাগুলো কারা করছে, কোন শ্রেণীরা করছে? আমরা তো খুঁজছি যে কে নায়ক, কে নেতা, কে চিন্তাবিদ, কে সংগঠনটা তৈরি করেছে। এগুলো অবশ্যই জরুরি, কিন্তু যেই ঐতিহাসিক প্রক্রিয়ার ভেতর দিয়ে এই নেতৃত্ব এবং এই চিন্তা, এই অভ্যুত্থান গঠিত হয়েছে, সেটা কিন্তু আরো অনেক পুরানা। আমি 3টা মোমেন্টের কথা বলবো। যেমন আমরা আজকে এটা প্রথম আমি নিজে খেয়াল করলাম 2015 সালের যে নো ভ্যাট আন্দোলন হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর। তো আমি কলাম লিখি, সাংবাদিক, আমি বুঝতে চাই, আমি গেলাম। আমার নিজের ধারণাটা বদলালো এখানে, যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলতে যা বুঝি সেটা আসলে আমাদের ঠিক জানা ছিল না। এরা সেই উঠতি মধ্যবিত্ত গ্রাম শহরের প্রথম জেনারেশনে শহরে আসছে। তার বাবা হয়তো কৃষক, তার বাবা হয়তো প্রবাসী শ্রমিক, অথবা গ্রামে ছোট দোকান আছে হাটে গঞ্জে, বা একটা কাপড়ের ব্যবসা বা মাঝারি ব্যবসা। এইটাই হচ্ছে নতুন বাংলাদেশ। কারণ আমরা দেখেছি যে প্রথম যুগের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা ইত্যাদি, সেটা ছিল একটা বনেদি মধ্যবিত্তের জায়গা। যেমন ধানমন্ডি, গুলশান, বনানী, এই এলাকায় যে বনেদি মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত থাকেন, তারা একটা ভুল করলেন 2006-08, তারা মনে করলেন বিএনপি খারাপ, ফলে আমরা একটা ভালো স্বৈরাচার চাই। ফলে তারা একটা 1/11 সরকারকে সাপোর্ট দিলেন। তাদের যে সুশীল সমাজ, তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক, তারা এইভাবে আমাদেরকে ঠেলে নিয়ে গেলেন হ্যামিলনের বাসিওয়ালার মতো, যে বিএনপি ঠেকাতে হলে আমাদের আপাতত গণতন্ত্র বিসর্জন দিতে হবে। ওই যুক্তি চললো। তারপরে 2014-তে বিএনপি উন্নয়নের স্বার্থে হলো আমাদের গণতন্ত্র বিসর্জন দিতে হবে। তারপরে আসলে মুক্তিযুদ্ধের স্বার্থে আমাদের গণতন্ত্র বিসর্জন দিতে হবে, কারণ গণতন্ত্র দিলে বিএনপি এসে যাবে, জামাত এসে যাবে, এরা এসে যাবে। প্রত্যেকটা লজিক গুলো কিন্তু ছিল একটা জায়গায়, যেই লজিকটা আজকে আবার ফেরত আসছে, যেটা আমি পরে আসবো, যে আমরা প্রয়োজনে এই বিএনপি, আওয়ামী লীগ তো গেল, এখন -2 বাকি অংশ শেষ করতে হবে। ওই যে
ইয়ের একটা সুকুমারের ছড়া আছে যে ছাগল তার বড় দাদার কথা বলছে যে আমার বড় দাদার অর্ধেকটা ওই বাঘে খেয়ে ফেললো, তো বাকি অর্ধেকটা সেই দুঃখে মারা গেল। এখন বিএনপিকে খেতে গিয়ে বাকি অর্ধেকটা যে -2 বাকি অর্ধেক আওয়ামী লীগ, বিএনপিকে খেতে গিয়ে আওয়ামী লীগ নিজে আত্মহত্যা করলো, নিজেকে গণতন্ত্র ধ্বংস করলো, বাংলাদেশ ধ্বংস করলো এবং তার নিজের রাজনৈতিক মৃত্যুটা পর্যন্ত সে ঘটিয়ে ফেললো। ফলে আমরা আজকে যখন বলি যে এখানে আমাদের একটা এই স্বৈরাচার খারাপ, কিন্তু আমাদের আজকে এমন একটা ব্যবস্থা করতে হবে, অনেকে বলছেন যে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট বানাতে হবে, তখন আমার ওই ভয়ের কথা মনে পড়ে যে একটা কর্তৃত্ববাদ সরিয়ে আমরা কি একটা ভালো কর্তৃত্ববাদের যে লজিক 2006-08 আমরা ভুল করেছি, সেই ভুলের আবার আলামত দেখা যাচ্ছে না তো। দ্বিতীয়ত আপনারা জানেন যে ফরাসি বিপ্লবে সেখানে প্রথম বিপ্লব তো 90 দিন থেকে ছিল 1791 সালে, তার 8 বছরের মাথায় নানান পালাবদলের পর নেপোলিয়ান একজন সৈনিক, কর্সিকান সৈনিক, তিনি ইতালির একটা দ্বীপের তার জন্ম, তিনি হয়ে গেলেন ফরাসি জাতীয়তাবাদী নেতা, যে তার জন্ম ইতালিতে না। যাই হোক, সেটা এক কথা। ফরাসি রাজতন্ত্র কায়েম হলো বিপ্লব ব্যর্থ হওয়ার ফলে। ফরাসি বিপ্লব দ্বিতীয়বার মাথা তুললো 1848 সালে। তখন এরকম আন্দোলন সংগ্রাম হলো, নতুন যে একটা রাজতন্ত্র ছিল তাকে উচ্ছেদ করা হলো। তখন দেখা গেল যার সঙ্গে আজকের পরিস্থিতির একটা মিল আমার মনে হয় দেখা যায়, যে নতুন বিপ্লবী পরিস্থিতির পর কোনো একটা দল বাকি সব দলগুলোর উপর কোনো প্রাধান্য আনতে পারছে না, মানে প্রধান দল বলে কাউকে কেউ মানতে চাচ্ছে না। ফলে তারা 3-4টা গ্রুপ, তার কম্পিটিশন, এমন কম্পিটিশন শুরু হলো, তার ভিতরে উদয় হলেন একজন শেয়ার মার্কেটের ফটকা ব্যবসায়ী যার নাম লুই, যে নেপোলিয়ানের ভাগিনা। এই ভাগিনা তার মামার নাম নিয়ে এই সুযোগে রাজনীতির দোকান খুললেন এবং তিনি এই যে 4-5টা প্রতিদ্বন্দ্বী গ্রুপ, এদের কম্পিটিশনকে ব্যবহার করে এদেরকে একজনের সঙ্গে আরেকজনকে লাগিয়ে দিয়ে শেষ পর্যন্ত নিজেকে সম্রাট হিসেবে, ডিক্রির পরে ডিক্রি জারি করে সম্রাট হিসেবে ঘোষণা করলেন এবং বিপ্লব দ্বিতীয়বার পরাস্ত হলো। এবং সেই দ্বিতীয় বিপ্লবের পরাজয়, এটা ছিল ইউরোপে ফ্যাসিবাদের প্রথম মহড়া, এবং যেটা পরে জার্মানিতে ফিরে এলো। তো আজকে যখন আমরা বলছি যে আমরা বিএনপি চাই না, জামাত চাই না, বা অমুক বাম চাই না, ডান চাই না, ইত্যাদি চাই না, তার মানে আমরা বলছি আমরা রাজনীতি চাই না, আমরা অ্যাপয়েন্টেড ব্যক্তি চাই, নির্বাচিত মানুষটাকে আমরা বিশ্বাস করছি না। তার মানে আমরা আমাদের এজেন্সিতে বিশ্বাস করছি না নাগরিক হিসেবে, যে আমি যে লোকটাকে নির্বাচন করব, কারণ তার আগে আমার ওই বিশ্বাসগুলো চলে গিয়েছে। এটা একটা ভুল, ভয়ঙ্কর ভুল কাজ হবে। এটা ডক্টর ইউনূসের বা কোনো ব্যক্তির ব্যক্তিগত সমস্যা না, তিনি এটা চাননি। কিন্তু যারাই প্রস্তাবটা করছেন তারা কিন্তু চুপ্পুকে সরাইয়ে আরেকজনকে আমরা বসাতেই পারি, যিনি এখন প্রেসিডেন্ট হিসেবে আছেন। সেই গণদাবি আছে। আমি একটু কথাটা মানে গম্ভীর ভঙ্গিতে চলে গেলাম ডাক নাম বাদ দিয়ে, কারণ আমরা তো মনে করি না তিনি আমাদের প্রেসিডেন্ট। ফলে এটা যদি জনগণের পার্লামেন্ট হয়, তাহলে এই দাবিটা কেন আমরা তুলছি না জোরে সোরে, আমাদের নেতৃত্ব কেন তুলছে না, এবং যে যতগুলো ফ্র্যাকশন এই বিপ্লবে আন্দোলনে ছিল, দল ছিল, এই কথাটা কেন তুলছে না, এই বিপদ কেন আমরা মাথায় বহন করব, এবং এই কলঙ্ক কেন আমরা রাষ্ট্রের কপালে তিলকের মতো, টিপের মতো বসে থাকবে এবং হাসতে থাকবে। ফলে এইটা আমাদের করতে হবে। তার মানে এই না যে ডক্টর ইউনূসকে বা অমুককে, এটা একটা সাংবিধানিক পদ, তার কাজ, তার ক্ষমতা লিমিটেড। মূল ক্ষমতাটা হবে এই জনগণের, আন্দোলনকারী শক্তির, প্রত্যেকটা রাজনৈতিক দলের এবং প্রত্যেকটা নাগরিকের, এবং তাদের প্রতিফলন হিসেবে আমরা উপদেষ্টাদের কাছে দাবি দাবা নিয়ে যাব। উপদেষ্টারা আমাদের সমাধান এনে দেবেন। তারা পাতা, তারা ফেরেশতা, এটা না, তারা খারাপ, সেটাও না। তাদের কাজের যে পদ্ধতি, সে কাজের পদ্ধতি হচ্ছে জন দাবিকে রিফ্লেকশনে আনা এবং এতদিনের যে সমস্যা, সেটা যেটা ইতিমধ্যে চিহ্নিত, সেটা দূর করা। প্রেসক্রিপশন ইজ দেয়ার, শুধু তাদের এই সাপোর্টটা দিয়ে যাওয়া এবং গতিটা বেগবান রাখার জন্য চাপ, মাঠ থেকে চাপটা বজায় রাখা। তো আমি এই বিপ্লবের যে সামাজিক ভিত্তি, সেই জায়গায় বরঞ্চ একটু আসি। এই যে উঠতি মধ্যবিত্ত শ্রেণী, যারা প্রথম জেনারেশন শিক্ষা দীক্ষা নিয়ে আসে, এসে দেখে যে তাদের সামনে দরজাগুলো বন্ধ। বনেদি মধ্যবিত্ত তো দেশ ছেড়ে দিয়েছেন, তাদের বাড়িঘর হয়তো দেশে আছে, কিন্তু সন্তানাদি বিদেশে থাকে, স্বপ্ন বিদেশে থাকে, স্বপ্ন বাড়ি যায় না, স্বপ্ন বিদেশে যায়, প্রবাসে যায়, আমেরিকা যায়, এবং শেষ জীবনে তারা নাতি নাতনির সঙ্গে থাকতে যান নানান কারণে। আমি এটা দোষ দিচ্ছি না, কিন্তু ঘটনা একটা ঘটে গেছে যে আমাদের 60-এর মধ্যবিত্ত, 80-র মধ্যবিত্ত এক অর্থে এই দেশের উপর তার যে সেলফ ইমেজ একসময় ছিল, যে তারাই বুদ্ধিজীবী, তারাই নেতা, তারা যেটা বলবেন সেটাই বাংলাদেশ, সেই জায়গাটা তারা হারিয়ে ফেলেছেন। কারণ তারা এই 2008-9 তাদের নেতারা যে -2 বাস্তবায়ন করতে গিয়ে যে ফেল করেছে, তারপর আর তারা তাদের কোনো হিস্সা, তাদের কোনো দাবি, তাদের কোনো এজেন্সি এদেশে আর থাকে নাই, রাজনৈতিক এজেন্সি থাকে নাই, তাদের কথা কেউ শুনতে চায় না।
যে কারণে আপনারা তো -2 জরুরি অবস্থা এনেছিলেন, যার পরিণতিতে আজকে আমরা এই 15 বছর ভুগলাম। ফলে তাহলে কারা, এবং তারা তো এই দেশে চাকরি বাকরি বা আইন অধিকার নিয়ে তাদের সমস্যাও নাই, কারণ তাদের জীবনে অত সমস্যাটা হয় না। সমস্যা যাদের, তারা এসে দেখে যে তাদের চাকরির জায়গাটা ছাত্রলীগ খেয়ে ফেলেছে, তাদের সরকারি চাকরির জায়গা এবং আর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা এই উন্নয়নের অর্থনীতি করতে পারে নাই। ফলে সরকারি চাকরি তার হলো শেষ ভরসা, যার জন্য তার বাবা মা সব মানে হাড় ভেঙে হাড় খাটুনি করে এখানে তাদেরকে পড়ালেখা করে পাঠিয়েছে। তো ফলে সে যখন ব্যর্থ হচ্ছে, সে চাকরির দাবিতে আন্দোলন করছে। এখন অনেকে বলবেন চাকরির দাবিটা বোধহয় খুবই সামান্য দাবি, ছোট্ট দাবি। এই চাকরির বৈষম্য নিয়ে কিন্তু দেশভাগ হয়েছিল 1947 সালে, যখন গ্রাম মফস্বল যাওয়া, পূর্ববঙ্গ থেকে যাওয়া প্রথম জেনারেশনের শিক্ষিতরা, যাদের মধ্যে শেখ মুজিবুর রহমানও ছিলেন, তারা কলকাতায় গিয়ে দেখে সমস্ত জায়গাগুলো জমিদার এবং বাবু মশাইরা দখল করে রেখেছেন। চাকরির দাবিতে আন্দোলন হলো, শেরে বাংলা ফজলুল হক, সোহরাওয়ার্দীরা নানান কমিশন করলেন, দাবি দেওয়া তুললেন, কিন্তু ওই বনেদি মধ্যবিত্ত বলল যে না, আমরা চাকরির বৈষম্য, আমরা মুসলমানদের অগ্রাধিকার দেব না, যেহেতু তারা পিছিয়ে আছে তাদের পিছিয়ে থাকবে। তাদের শিক্ষার বিরুদ্ধে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখলেন গণশিক্ষার বিরুদ্ধে, কারণ গণশিক্ষায় শিক্ষিত হলে কৃষকের সন্তানরা পড়ালেখা করে বসবে এবং তারা এসে চ্যালেঞ্জ করবে, এবং ঘটনাক্রমে এই যে উঠতি মধ্যবিত্ত এবং কৃষকের সন্তান তারা মুসলমান। ফলে যে বৈষম্য না মানার ফলে সাম্প্রদায়িক বৈষম্যের বিরুদ্ধে একটা পাল্টা আন্দোলন হলো। কিন্তু ওইটা ছিল সাম্প্রদায়িক বৈষম্য, যে মুসলমানকে আমি জায়গা দেব না, এটা ছিল সাম্প্রদায়িকতা। মুসলিম লীগের যে পাল্টা জবাব, ফজলুল হকের যে পাল্টা জবাব, সোহরাওয়ার্দীর যে পাল্টা জবাব, সেটা কি সাম্প্রদায়িকতা, নাকি সেটা ইনসাফ চাওয়া, সেটা বৈষম্য দূর করতে চাওয়া? কিন্তু ইতিহাস আমাদের অন্যভাবে দেখিয়েছে। তো আপনারা এটা দেখবেন, পাবেন, বইপত্র আছে, বদরুদ্দীন উমরের বইও আছে, জয়া চ্যাটার্জির বই আছে। তো এখন ওই দাবিতে তারা মানলো যে আমি চাকরি ছাড়বো না, তবু দেশ ছাড়বো। ফলে কংগ্রেসের নেতারা দেশ ভাগার সিদ্ধান্ত নিল, বাঙালি মুসলমান মেনে নিল, পূর্ববঙ্গে চলে আসলো, পূর্ব পাকিস্তান হলো। ওই একবার উঠতি মধ্যবিত্তের দাবি না মানার ফলে ভারত ভাঙলো। কিন্তু তার মানে এই উঠতি মধ্যবিত্তের শক্তি এবং সম্ভাবনা কত দূর। পাকিস্তানে পাঞ্জাবিরা একই সমস্যা তৈরি করলো, যে বাঙালিকে আমি জায়গা দিব না, চাকরি দিব না, সেনাবাহিনীতে তারা বড় পদে যেতে পারবে না। পূর্ব বাংলার কৃষক সন্তান, তারা তো পাট চাষি, যে কেবল বিশ্বযুদ্ধের সময় পাটের দাম বাড়লো, সেই বর্ধিত দাম দিয়ে ঘরের চালে টিন লাগালো, আর ছেলেটাকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠানো। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস আপনারা জানেন, ফলে এখানে উল্লেখ করছে না। সেই বিশ্ববিদ্যালয়ে এসে দেখে যে পাঞ্জাবিরা জায়গা দিচ্ছে না। সেইখান থেকে জাতীয়তাবাদ হলো, আন্দোলন হলো, এবং বাংলাদেশ স্বাধীন হলো। এবং ওই আন্দোলনের নেতারাদেরকে আমরা কেউ জাতীয় নেতা, কেউ জাতির পিতা, নানান ভঙ্গিমায়। তার মানে এই উঠতি মধ্যবিত্তের ভেতরের যে বুকের জ্বালা এবং তার যে সংগঠন বানাবার দক্ষতা, সে একসঙ্গে মিলেমিশে যেভাবে যেতে পারে বাকি জনগণের সঙ্গে, এই যে সংগঠন পটুতা তার, এইটা তার মধ্যেকার একটা রেভলিউশনের উপাদান। এবং সেই জায়গা থেকে তারা স্বাধীনতা আন্দোলন পর্যন্ত হলো। আজকে কিন্তু ওই সেই নৌঘাট থেকে আপনি আজকে 2018 সড়ক নিরাপত্তা আন্দোলন এবং আজকের যে আন্দোলন, যে জুলাই আগস্টের অভ্যুত্থান, ওই একই শ্রেণী, ওই একই ছেলে মেয়েরা, শুধু নাম আলাদা, সময় আলাদা, কিন্তু আকাঙ্ক্ষা এক, স্বপ্ন এক, কষ্ট এক। এবং তারা নিজের দেশে তারা দ্বিতীয় শ্রেণীর হয়ে থাকতে আর চায় না। তো এই যে শ্রেণীগত ভিত্তি, এইটাকে যে বুঝবে, একে যে অ্যাড্রেস করে রাজনীতি করবে, তাকে আবার মানুষ তার জাতীয় নেতা বানাবে, জাতির ওই পিতা না বানায়, তার জাতির ত্রাতা বানাবে, বীর বানাবে, নেপোলিয়নের মতো জায়গা বানাবে। এখন এই জায়গাটা যারা বুঝেছিল, এই জায়গাটা গোটা সংস্কার আন্দোলনের প্রথম নেতারা না বুঝুক, পরের যুগের যারা বুঝেছিল বলি আজকে তারা সফল। এবং আমি লিখেছিলাম যে ভিপি নূরের পাওয়ার হাউস, ভিপি নূরকে নিয়ে আমার কোনো উচ্ছ্বাস ছিল না, তাকে নিয়ে আমার সন্দেহই ছিল, কিন্তু আমি পাওয়ার হাউসটা হচ্ছে এই উঠতি মধ্যবিত্ত গ্রাম মফস্বল ঢাকা শহরের উঠতি মধ্যবিত্ত শ্রেণী। এই শ্রেণীটাকে এখন সংগঠিত হতে হচ্ছে, সংগঠিত হতে হবে। তাহলে এই শ্রেণীর রাজনীতিটা কি, মতাদর্শটা কি? আমরা দেখেছি সে যাদের বিরুদ্ধে লড়াই করেছিল, সে জাতীয়তাবাদের বিরুদ্ধে লড়াই করেছিল, সে সেকুলারিজমের নামে একটা উগ্র সাম্প্রদায়িক মতবাদের বিরুদ্ধে লড়াই করেছিল, সে একটা ভুয়া দেশ ধ্বংসকারী উন্নয়নের বিরুদ্ধে লড়াই করেছিল, সে একচেটিয়া স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছিল। তার মানে সে এগুলো প্রত্যেকটাকে ভেঙে ফেলেছিল। এইসব মতাদর্শ বাংলাদেশে আর টিকে নাই। এইসব মতাদর্শের ডাকে ডাক দিলে কেউ আর আসবে না। আওয়ামী লীগ যে দল, তার যে স্লোগানগুলো, উন্নয়নটা এসেছে লুটপাটের জন্য, ওটা তার মতাদর্শ না, ওটা হচ্ছে দেশে বিদেশেকে ধাপ্পা দেওয়া। তার মূল যে স্লোগান বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধ, ৭২ সংবিধান, অসাম্প্রদায়িকতা, এই জিনিসগুলো তো ৬০ দশকের স্লোগান।
এগুলো বাংলাদেশ স্বাধীনতা পরের একটা স্বাধীন রাষ্ট্রে, তার স্বাধীন রাষ্ট্রে বাঙালি জাতীয়তাবাদের যুগে জাতীয় শত্রু ছিল পাকিস্তান। তাহলে জাতীয়তাবাদ মানে কি আপনার এনিমি আছে, আপনার এনিমিটা তাহলে জাতীয়তাবাদের এনিমি থেকে জাতির বাইরে। তাহলে বাংলাদেশ রাষ্ট্রে বাঙালি জাতীয়তাবাদের এনিমিকে, সে তো বলে না যে ভারত রাষ্ট্র আমার এনিমি, সে তো বলে না চায়না মানে এনিমি, মায়ানমার আমার এনিমি, বা নেপাল আমার এনিমি, বা পাকিস্তান বলে পাকিস্তান ওই তো বা 1000 মাইল দূরে, ওটা কিছু যায় আসে না পাকিস্তানের, আমাদেরও যায় আসে না। ও তো পাকিস্তান তো বাংলাদেশে মরিভূত হয়ে গেছে। ফলে এই প্রেতাত্মা আওয়ামী লীগ ছাড়া পাকিস্তানের প্রেতাত্মা বাংলাদেশে কেউ বহন করে নেই। এত কষ্ট এটা তারা করতে হচ্ছে কারণ তার নিজের রাজনীতি সে হারিয়ে ফেলেছে। তার বাঙালি জাতীয়তাবাদ নিজের দেশের মানুষের বিরুদ্ধে সে প্রয়োগ করেছে। তার সাম্প্রদায়িকতা বিরোধিতা বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করেছে। আপনি ইউরোপে খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি আছে, সে দল করে এই নামে রাজনীতি করে, রাষ্ট্র চালায় সেকুলার লিবারাল পুঁজিবাদী উপায়ে। অনেক তুরস্কে একেপি পার্টি আছে, সে রাজনীতি করে মুসলমান পরিচয়, কিন্তু রাষ্ট্র চালায় হচ্ছে সেকুলার লিবারাল পুঁজিবাদী উপায়ে, যার সঙ্গে সে খুবই বাস্তববাদী এখানে। তো বাংলাদেশে যদি কেউ মনে করে যে আমি মুসলমান কিন্তু আমি রাষ্ট্র চালাবো সেকুলার মানে অসাম্প্রদায়িক মানে বাস্তববাদী জায়গা থেকে, তাহলে তার অসুবিধা কি? তাকে কেন আপনি নিবেন না? মানে আপনার বাঙালি জাতীয়তাবাদের যে গোড়া সমস্যা, সেই জাতীয়তাবাদ বঙ্কিমচন্দ্রের সময় থেকে এই পর্যন্ত ঠিক করে রেখেছে যে আপনি একই সঙ্গে বাঙালি এবং মুসলমান হতে পারবেন না। যেন বাঙালি হচ্ছে একটা ধর্ম। আমরা ওই যে দ্বন্দ্ব সমাস করেছি না, যে যে দুইটা সমাসের মধ্যে কোনো মিল হয় না, কিন্তু এশিয়া থেকে হেগেলের যে দ্বন্দ্ব তত্ত্ব, যেটা কার্ল মার্কস ব্যবহার করলেন, কিন্তু এশিয়া থেকে মাও সেতুং এসে তৃতীয় একটা তত্ত্ব দিল, যেটা ইউরোপীয় দর্শনের ইতিহাসে একটা বিরাট কন্ট্রিবিউশন, যেটা আমরা ওইভাবে হয়তো গণ্য করি না, কারণ মাও সেতুং তো নেতা। উনি বললেন না, সব আরেকটা দ্বন্দ্ব আছে, সেটা হচ্ছে মৈত্রী দ্বন্দ্ব। হ্যাঁ, যেটা দুইটা লোকের কি তোমার সঙ্গে দ্বন্দ্ব আমার অহর্নিশ, সেটা প্রেমের দ্বন্দ্ব। যে আমাদের ভিতরকার দুইটা পার্থক্য আছে, যেটা আমরা দ্বন্দ্বের মধ্যে দিয়ে কথা বলতে বলতে এক জায়গায় মিলে যাব। সেটা হিন্দু মুসলমানের যে দ্বন্দ্ব, সেটা মৈত্রী দ্বন্দ্ব। সেটা বাংলাদেশের বাঙালি এবং পাহাড়িদের যে দ্বন্দ্ব, সেটা মৈত্রীর দ্বন্দ্ব। পার্থক্য অস্বীকার করা হচ্ছে না, মৈত্রীর দ্বন্দ্ব, এটা মীমাংসা সম্ভব। কিন্তু মৌলিক দ্বন্দ্ব যেগুলো, সেগুলো অপরের বিনাশ ছাড়া, যেমন আওয়ামী লীগের দ্বন্দ্ব আর বাংলাদেশের দ্বন্দ্ব। একজনের বিনাশ ছাড়া আরেকজন বাঁচতে পারবে না। আওয়ামী লীগ বাঁচলে বাংলাদেশ বাঁচবে না, বাংলাদেশ বাঁচলে আওয়ামী লীগকে সে খুব বেশি বাঁচা রাখতে পারবে। এখন এই হচ্ছে যে ঘটনাগুলো, তার মানে আমরা এই মতদর্শগুলো ভেঙে ফেলেছি। এই ইতিহাসের পুনর্ব্যাখ্যা আমরা যদি মনে করি 2024 হচ্ছে আমাদের শুরু, কিন্তু এই শুরুর পেছনের যে পুরানো ইতিহাসের এই বয়ানটা যদি আমরা ভেঙে ফেলতে না পারি, এসব বিষয়ে আমরা কথাবার্তা না বলতে পারি, তাহলে কিন্তু আমাদের সামনের দিনটা আবার নানা রকম অন্ধকার ফিরে আসবে। এখন যেই আমার উপসংহারে আসি যে উঠতি মধ্যবিত্ত তার রাজনীতি খুঁজে বেড়াচ্ছে, প্ল্যাটফর্ম খুঁজে বেড়াচ্ছে, তার মতদর্শ খুঁজে বেড়াচ্ছে। এই আন্দোলন মতবাদ দিয়ে হয় নাই, কিন্তু আপনার একটা ডাক দিতে হবে। ওই যে বলে ইমান ও নিশান, গৌতম ভদ্রের ভাষায়। তো ইমান আমাদের আছে, এখন নিশানটা ঠিক মতো খাড়া করতে হবে। এবং সেই নিশান তো জাতীয়তাবাদ হতে পারে না, কারণ সেটা আমরা পার হয়ে এসেছি। সেই নিশান ধর্মবাদ হতে পারে না, কারণ সেটা পাকিস্তানে আমরা দেখেছি। সেই নিশান আমরা পশ্চিমা ডেমোক্রেসির কায়দায় যেতে পারি না, কারণ সেই পদ্ধতি আমরা দেখেছি। আমেরিকা যেখানে গিয়ে রাষ্ট্র রেজিম চেঞ্জ করেছে, সেই প্রত্যেকটা জায়গায় চেঞ্জ করতে পেরেছে, কিন্তু ফেল করেছে যে জায়গায়, ওই রাষ্ট্রগুলোকে সে পুনর্নির্মাণ করতে পারেনি। ইরাকে পারেনি, আফগানিস্তানে পারেনি, সিরিয়ায় পারেনি। কিন্তু ভিয়েতনামে দেখেন, ভিয়েতনাম আমেরিকার সঙ্গে দিব্যি ব্যবসা করছে, কারণ তার ভেতরটা সংগঠিত আছে। ফলে যেই রাষ্ট্র নিজের ভেতরের শক্তিশালী, সংগঠিত এবং তার লক্ষ্য পরিষ্কার, মানে ইমান ও নিশান পরিষ্কার, সে আমেরিকা, ভারত, চায়না, রাশিয়া সবার সঙ্গে লেনদেন করতে পারবে। সে তার ওইখানে ভয় নাই। তাহলে আমাদের রাস্তা হচ্ছে ভিয়েতনামের রাস্তা, যে আমরা আমেরিকার সঙ্গে ডিল করবো, চীনের সঙ্গে ডিল করবো, ভারত যদি নাকে খত দিয়ে আসে ডিল করবো। আমাকে তো ডিল করতে হবে, আমি তো অনন্ত শত্রুতার মধ্যে চলাচল করতে পারি না। এবং ডিল করার ক্ষেত্রে আমাদের আরেকটা পলিসি আসতে হবে, যেটা হচ্ছে যেটা ইতিমধ্যে আমাদের মধ্যে আছে। আমাদের এক কবি, আপনি বলতে পারবেন হয়তো, কবিতার বইয়ের নাম হচ্ছে ভাতের ভূগোল। কার যেন, কিন্তু আমার নামটা খুব পছন্দ হয়েছে। যারা ভাত খায়, জুয়েল মুস্তাফিজ, ভাতের ভূগোল। যারা ভাত খায়, ভাতের ভূগোলের বাসিন্দা কারা? বাংলাদেশ, মায়ানমার, ইন্দো চায়না, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস থেকে জাপান পর্যন্ত।
এই পুরা বেলটার মানুষ ভাত খায়, ধান উৎপাদন করে, এদের অর্থনীতি সমাজের গঠন কাছাকাছি রকমের, এরা আপনার ন্যাচারাল অর্থনৈতিক এবং রাজনৈতিক এবং সামাজিক সহযোগী। আপনি যদি এশিয়ান হাইওয়ে করেন তাহলে তো এইসব দিকে আমি করবো, আমি ট্রানজিট কেন করবো ভারতের জন্য? হ্যাঁ, আমি প্রয়োজনে কুনমিংয়ে যাব সস্তা প্লেনে করে, ওখানে বাংলা টাউন বানানো হবে, চীন চীন বুঝতে পারলেই বানাবে, ব্যবসা ধান্দা তো সবারই আছে। বাংলাদেশের লোকেরা ওখানে হোটেল রেস্টুরেন্ট চালাবে, বাংলাদেশিরা গিয়ে ডাক্তার বিনোদন কেনাকাটা করবে কাছে। যদি ভারত মনে করে যে তাদের দেশে আমাদের দেবে না বা তাদের চিকিৎসার জন্য দুইটা খোটা দেবে, আমাদের জন্য সব পথ খোলা বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে এই যে আটকে রাখা হয়েছিল 15 বছর, এই আটকানো ছিল ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে আটকে রাখা, যেটা ছিল আমাদের সম্পদ, তাকে বেকারত্বে এবং তাকে কিশোর গ্যাং বলা হয়েছে, তাকে মাদকে ডুবিয়ে দেওয়া হয়েছে, নানান কিছু করা হয়েছে। এই কিশোর গ্যাং তো হচ্ছে বড় নেতাদের ছোট অনুসারী, তারা কিশোর গ্যাং, তারা আমার কিশোর সন্তানকে পর্যন্ত করাপ্ট করেছে, এইরকম পিশাচ তারা। তো সেইটা যখন মুক্ত হয়ে যাবে, তা আমার এনার্জি তো বিপুল। তাহলে এখন আমাদের এই বাস্তববাদী রূপরেখাগুলো লাগবে। যেমন সংবিধানের প্রশ্নটা এসেছে, ওইটা বলে আমি শেষ করি। সংবিধান, আমরা একটা সুন্দর সংবিধান, তো এটা ডক্টর কামাল হোসেনের মতো ঘরে বসে লেখা যেতেই পারে ভারতের সংবিধান অনুকরণ করে, কিন্তু সেই সংবিধান তো ওই সরকারি 72 সংবিধান 74 বদলায় দিল বাকশাল করে। কারণটা হচ্ছে গ্রাউন্ড না, আমি এটা দোষ দিচ্ছি না, এটা ভালো মন্দ বিচার করছি না যে এটা ভালো করছে না খারাপ। কথা হচ্ছে ভালো সংবিধান ভালোভাবে লিখলে হয় না, বাস্তবতা অনুযায়ী লিখতে হয়। আপনার দেশের যে কন্ডিশন, আপনি যে পর্যায়ে আছেন ইতিহাসের, রাজনীতির, অর্থনীতির, হ্যাঁ, সেই পর্যায় থেকে সংবিধানটা লিখতে হবে। ফলে এটা জনগণের অংশগ্রহণ ছাড়া লেখা সম্ভব না। দ্বিতীয়ত, ভালো জিনিস লিখলেন তার পাহারা কে দেবে? এই সংবিধানে সুন্দর জিনিস করলে বাস্তবায়ন করবে কে? উপদেষ্টারা তো কালকে থাকবেন না, বা ওনার থাকলেও কি করতে পারবেন? এই দেশে বিগ পাওয়ার হাউসের যে ক্ষমতাগুলো এখনো রয়ে গেছে, বিগ বিজনেসের ক্ষমতা, বিগ মিডিয়ার ক্ষমতা, তাদের যে মাদক চোরাচালান নেটওয়ার্ক, কালকে একজন বলছিলেন সুন্দর কথা, সেটা যে আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি এখন আসে নাই, কিন্তু সিস্টেম চলছে। কারণ ওই যে সিন্ডিকেট নেটওয়ার্ক, যে রাস্তার সিন্ডিকেট, বাস স্ট্যান্ডের সিন্ডিকেট, পাড়ার সিন্ডিকেট, হসপিটালের সিন্ডিকেট, সচিবালয়ের সিন্ডিকেট, সবগুলো সিন্ডিকেট মেকানিজম অক্ষত আছে। ফলে তারা আগে দুর্নীতি বেশি করতো, চাঁদাবাজি বেশি করতো, এখন কম করছে। কিন্তু তারা ওটাই রাষ্ট্র, ওটাই কিন্তু প্রশাসন, বাকি প্রশাসন তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে আছে। ফলে এই হোল জিনিসটা, যেটা আওয়ামী লীগের তৈরি করা একটা নেটওয়ার্ক, মাদক মাফিয়া এবং দাবাং এবং পাপিয়া নেটওয়ার্ক, এটা আছে না। যে কোনো মাফিয়া তন্ত্রের একটা বড় মুদ্রা হচ্ছে নারী, টাকা, তারপরে নারী। কারণ সেটা নারীকে করাপ্ট করে, নারীকে বিনিময় করে, এবং হারুনের ভাতের হোটেল হচ্ছে তার একটা উদাহরণ। ফলে এগুলো হয়তো একসময় গবেষকরা এগুলো করবেন, এগুলো ধরে কাজ করবেন, স্তরে স্তরে কি পরিমাণ ভয়াবহ বিপর্যয় তারা ঘটিয়েছে, দূষণ ঘটিয়েছে, আপনারা জানতে পারবেন। তো সেই জিনিসটা তো রয়ে গেছে, সেটা তো ভাঙা হয়নি। আপনি আগেটা ভাঙবেন না সংবিধানের যে বিতর্ক আসবে, আমার সেখানে কোথায় কি থাকবে, কোথায় দোয়া থাকবে, কোথায় সূরা থাকবে, কোথায় কবিতা থাকবে, কোথায় ব্রিটিশ আইন থাকবে, কোথায় ইসলাম থাকবে, কোথায় কতটুকু থাকবে না, এই বিতর্ক কি আজকে আমাদের জন্য প্রয়োজন কিনা? আমরা তখন আজকে যে ইউনিটি আছে, আমার সেই ইউনিটিটা খণ্ড খণ্ড হয়ে যাবে। ইতিমধ্যে এই খণ্ড খণ্ডেরই লক্ষণ দেখা যাচ্ছে। ওই যে আমি ফরাসি বিপ্লবের উদাহরণটা দিলাম, বিপ্লবের পরে তারা খণ্ড খণ্ড হয়ে গেছিল, ওটা কম্পিটিশনে নেমে পড়েছিল যে কে রাষ্ট্র ক্ষমতা একা যাবে। যে একা ক্ষমতা যাওয়ার একচেটিয়াপনা, এটাই হচ্ছে প্রতি বিপ্লব, এটাই আওয়ামী লীগের পদ্ধতি। কেউ যদি মনে করে, বিএনপি মনে করে যে আমি একা ক্ষমতায় যাব, আর কাউকে শেয়ার করবো না, ওইটা পদ্ধতি। আবার যদি কেউ মনে করে আমি জামাত বিএনপি ঠেকাও, সেই 2006-08-এর মতো, যেটা আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের সমাজে, রাজনীতিতে, মিডিয়ার মধ্যে আলামতগুলো খেয়াল করেন, বিএনপি ঠেকাও যে ইয়েটা শুরু হয়েছে। একসময় জামাত ঠেকাতে গিয়ে আপনি বাংলাদেশকে ধ্বংস করে দিলেন, মানে যুদ্ধাপরাধের বিচার, সব পুরো ইতিহাসটা মনে রাখেন, মনে রেখে একমত হবেন কিনা আমার সাথে। জামাত ঠেকাবার নামে আপনি স্বাধীনতাই বিসর্জন দিলেন। জামাত তো দূরের কথা, আপনি বাংলাদেশের স্বাধীনতা জামাত ঠেকাতে গিয়ে ভারতের কাছে দিয়ে দিলেন। সেটা কেমন জামাত ঠেকানো, কেমন দেশপ্রেম? তাহলে আজকে আপনি আবার জামাত ঠেকাতে গিয়ে যদি একই ভুল করেন, বা আবার বিএনপি ঠেকাতে গিয়ে একই ভুল করেন, বরঞ্চ আমরা চাই একচেটিয়া ক্ষমতার যুগ আর ফেরত না আসুক। রাজনীতি একটা কম্পিটিশনের যুগ। জামাত থাকবে, হেফাজত থাকবে, বিএনপি থাকবে, কমিউনিস্ট থাকবে, মধ্যপন্থী থাকবে, কিন্তু সকলকে বাংলাদেশপন্থী হতে হবে। বাংলাদেশে বসে ভারতপন্থী, চীনপন্থী, মার্কিনপন্থী, রাশিয়াপন্থী আপনি হইতে পারেন না। এইটা
এটা গত 50 বছরে এটা আমরা দেখি নাই। কোন সব সরকার কোনো না কোনো দেশপন্থী ছিল, ভারতপন্থী, পাকিস্তানপন্থী বা চায়নাপন্থী। বাংলাদেশপন্থী কবে হবেন, এই জায়গাটা যদি সব রাজনৈতিক দলকে আপনি প্রশ্ন করেন, সে লাইনে আসবে। আপনি ক্যাম্পাসে ছাত্র সংগঠন থাকবে, কিন্তু তাকে প্রশ্ন করেন আপনার টাকা এবং অস্ত্র ক্যাম্পাসের বাইরে থেকে আসবে, এ তো হতে পারে না। আমি তো সাধারণ ছাত্র, আমার টাকা এবং অস্ত্র কে দিবে? আমি একটা ভালো সংগঠন চালাতে চাই। বলে ক্যাম্পাসের বাইরের যে রাজনীতি, টাকা অর্থের মদত বন্ধ না করলে ছাত্র রাজনীতি আগের চেহারায় আসতে পারে না। আসলে এর বড় বিজনেস হাউস সেগুলোর হাত থেকে টাকা পয়সা নিয়ে তারা যে ভালো ব্যবসা চালাচ্ছে, ভালো কোম্পানি চালাচ্ছে, মানে কোম্পানিটা ভালোভাবে চলছে, ব্যবসা করছে, কর্মসূত্রে তারা চাকরি দিচ্ছে, বেতন দিচ্ছে, ওগুলোতে হাত দেওয়া দরকার নেই, যেটা মুস্তাক খান আলোচনা করেছেন এখানেই 2 সপ্তাহ আগে। তার বরঞ্চ সেই কোম্পানির শেয়ারগুলো আপনি জনগণের কাছে বিক্রি করে দেন। 10টা বিগ কোম্পানির শেয়ার আপনি 10,000 করে 1 লাখ মানুষের কাছে বিক্রি করে দেন। কিনবে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরাই। সেই টাকা পরে বিএনপি আসুক বা আওয়ামী লীগ যদি ফেরত আসে, অসম্ভব 1 লক্ষ লোকের কাছ থেকে আপনি শেয়ার আবার ফেরত আনবেন। 1 লক্ষ লোকের পরিবারে 10 জন করে 10 লাখ নামবে, তাদের প্রতিবেশীরা নামবে, অসম্ভব। এটাই নিরাপদ পদ্ধতি, ব্যবসা চলবে, এই শেয়ার বিক্রির টাকা ব্যাংকে চলে যাবে, যে ব্যাংকগুলো তাদের ঋণ উদ্ধার করতে পারেনি, ব্যাংকও চলবে। ব্যাংক তো আমরা বন্ধ করতে পারবো না যদি লুটপাট হয়ে থাকুক। তো এগুলো হচ্ছে বাস্তববাদী পদ্ধতিতে আমাদের আসতে হবে। আমরা একদিনে সব করতে পারবো না, যে এই কিছু কাজ, গোপন চুক্তিগুলো, এ রাষ্ট্র ততক্ষণ স্বাধীন নয় যতক্ষণ আমরা কেউ কোথায় বান্ধা আছে আমরা জানি না, যে গোপন চুক্তিগুলো হয়েছে, ওই চুক্তিগুলো প্রকাশ করা এবং বাতিল করা। যে রাজনৈতিক দল এটা করবে না, সে বাংলাদেশপন্থী না। যে সরকার এটা করবে না, যে উপদেষ্টা এটা করবে না, সে বাংলাদেশপন্থী না। যে উপদেষ্টা আদানির টাকা পরিশোধের জন্য তদবির করবেন, তিনি তো বাংলাদেশের উপদেষ্টা না। আদানি চুক্তির টাকা পরিশোধের ব্যবস্থা কেন এই সরকার করবে, এই প্রশ্নটা এখানে রেখে যাচ্ছি। এই চুক্তিগুলো বাতিল করতে হবে যেখানে, সেখানে আপনি কেন টাকা পরিশোধ করবেন? ফলে আমি যেটা বলি, আমরা রাজপথে বিপ্লবী থাকবো, আলোচনার মধ্যে বিপ্লবী থাকবো, কিন্তু যখন প্রতিষ্ঠান চালাবো, বিশ্ববিদ্যালয় চালাবো, সেখানে আমরা একটা মানে ভালো প্রশাসক চাইবো, ভালো লিডারশিপ চাইবো, সেখানে আমরা বিপ্লবী চাইবো না। আমি ভালো বক্তৃতা করি মানে এই না যে আমি একটা প্রতিষ্ঠান ভালো চালাতে পারবো। আমি ভালো লিখি মানে এই না যে আমি একটা ব্যাংকের কাজ আমি বুঝি, অর্থনীতি আমি বুঝি। তো সেইটা হচ্ছে কাজ। আমরা আমাদের আবেগ থেকে বলি অমুককে ভিসি বানান, অমুককে বানান, কিন্তু আসলে সরকারের ভিতরেও এই ভাবনাটা আছে। তারা প্র্যাগম্যাটিক জায়গা থেকে সিদ্ধান্ত নিচ্ছে, সিদ্ধান্ত নিতে দেন, ভুল হলে ধরেন। কিন্তু বেসিক জায়গা যে চারটা দাবি আমরা তুলেছিলাম, যে এই 10টা কোম্পানির শেয়ার বিক্রি করে সেটা মানুষকে দিয়ে ব্যাংকের ঋণ উদ্ধার করা, এখানে বিদেশি গোপন চুক্তি হচ্ছে প্রকাশ করা এবং বাতিল করা, এখানে হচ্ছে আমাদের পাওয়ার সেক্টরে যে তছনছ হয়ে গেছে, এইটা প্রথমে এটাকে হাত দেওয়া সবার আগে, এবং এইসব চুক্তি বাতিল করা, কুইক রেন্টাল আপনার প্রশাসনকে নিরপেক্ষ করা যতদূর করা সম্ভব। হ্যাঁ, পাচার হওয়া টাকাগুলো ফেরত আনা। এবং আপনি আমাদের একটা আলোচনা আমি দেখলাম, বিদেশি এক ব্যক্তি এসেছেন, তাকে বলছেন যে আপনি আমাদের গণতন্ত্র, আমাদের ব্যাংক সংস্কারের টাকা দেন। ওর সঙ্গে আমার আলাপ ওইটা না, ওর সঙ্গে আলাপ যে আপনার দেশে, আমার দেশের লোকেরা যে 150 ফ্ল্যাট কিনে রাখছে, আমার দেশের এক সাবেক ভূমিমন্ত্রী, এটা উদ্ধারের জন্য আমাকে সাহায্য করেন। মানে তারা করবে, তারা যে করবে না তা না, কিন্তু যে প্রপার আইডিয়া বা প্রপার অ্যাপ্রোচটা আমরা নিতে পারি না। কারণ অনেক সময় আমাদের সেই বুদ্ধি বা সেই নৈতিক সাহস থাকে না। অনেক সময় জনসমর্থনের ভয় থেকেও করি না, জনসমর্থন নাই বোধহয় হয়ে যাবে, তাহলে আমরা জনসমর্থন দিই। এবং এই মতবাদিক বিতর্কে আপাতত আমরা আগামী কিছুদিন না যাই। আমরা রাষ্ট্র সংস্কারের কাজ, আমরা সমাজ সংস্কারের কাজ, আমরা এই 15 বছরে সমাজ নামক জিনিসটা মৃত ছিল। এই সমাজকে কাউকে চিনত না, একজনের বিপদে আরেকজন যেত না। কিন্তু রাতের ডাকাত পাহারা দিতে গিয়ে আর ত্রাণ দিতে গিয়ে যে অভাবিত মানবিক জাগরণ হয়েছে, যেটা আসলে সেই রাজপথে যে মা সন্তানকে নিয়ে এসেছে। শেষ দিনে 5ই আগস্ট আমার জীবনে প্রথম, আমি অনেক আন্দোলন, ফুলবাড়িতে গুলি আমার পাশে হয়েছে, মারা গেছে ফুলবাড়ি গণঅভ্যুত্থানে, কিন্তু আমি ওই দিন তো তৈরি হয়ে যায়নি যে আমি আজকে মারা যাবো, কেউ ভাবে নাই। কিন্তু 5ই আগস্ট এই দেশে ঢাকার বহু মানুষ, বয়স্ক মানুষ, তরুণ মানুষ এটা করেছে। তো এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, এই মৃত্যুগুলোর সঙ্গে যদি আমরা বেইমানি করি, এটা আমরা করব। কেন করব? আমাদের খাসলত, যখন
আপনি একটা আনন্দে থাকবেন, দৌড়াতে থাকবেন, আপনার সমস্ত পেশি ব্রেন কাজ করবে। যখন আপনি অলস হবেন আপনার মধ্যে শয়তানি জাগবে। আমি দেখতে পাচ্ছি এখানে খন্ড খন্ড মানে ফ্র্যাগমেন্টেশন শুরু হয়ে গেছে, যার যার ব্যক্তিগত দূরবীন দিয়ে লক্ষ্য ঠিক করছে, এবং কে কার থেকে বেশি আগে গিয়ে পদ বা দখল বা রাজনৈতিক ক্ষমতা নিতে পারি সেই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এই লক্ষণটা স্পষ্ট। আজকে আমি আমার সমকালের কলামেও লিখেছি যে বিপ্লবীরা ঘুমাবেন না, বিভক্ত হবেন না, কারণ খন্ড খণ্ডকরণ শুরু হয়ে গেছে। কারণ নেপোলিয়নরা হওয়ার বাসনা কারো কারোর মধ্যে জেগে গেছে এবং সেই লক্ষণগুলো আলামতগুলো স্পষ্ট। তো এই বিপ্লব যেটা, এটা পাহারাদার আপনারাই। এটা বাংলাদেশপন্থী, এটা উঠতি মধ্যবিত্তের, এবং এটা পরের বাংলাদেশকে অজস্র এসএমই, যেটা আমার বন্ধু এবং আমার অনেক বিষয়টি শিক্ষক ফাইজুল আহমদ তিনি বলছিলেন যে এসএমই বিকশিত হওয়া আর মধ্যবিত্ত বিকশিত হওয়া একই জিনিস। আপনার দেশে মধ্যবিত্ত যখন বিকশিত ছিল আপনার সমাজটা ভালো লাগতো, গান বাজনাগুলো মনে হতো আমাদের মনের কথা। আজকে যখন লুম্পেনরা আর্ট মিডিয়া দখল করে ফেলছে, মধ্যবিত্ত যখন নিম্ন মধ্যবিত্তের জায়গা নেই, তখন শিল্প সাহিত্য আর হচ্ছে না। তো এসএমই মানে মধ্যবিত্তকে একটা ইকোনমিক ভিত্তি দেওয়া। যে মধ্যবিত্ত একটা বড় কোম্পানির মানে ওই একটা এসএমই 100 বা 200 লোককে কর্মসংস্থান করে, হয়তো 10 কোটি টাকা 2 কোটি টাকার বিজনেস চালায়, সে কিন্তু আইনের শাসন চায়। কারণ সে একা 100 কোটি টাকা ঘুষ দিয়ে নিজের পক্ষে কোনো আইনকে বাঁকায় ফেলতে পারবে না, ফলে সে আইনের শাসন চায়। সে তখন বড় লোকের আইন ভঙ্গের বিরুদ্ধে মাঠে কাজ করবে, সেও একটা রিড করবে। সমাজে এসএমই যত বাড়বে, মধ্যবিত্তের জায়গা তত পারবে। শিল্পী, সাংবাদিক বা ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে আমাদের অধিকার পাবে। যে আমাদের কামার ভাই আছেন, আমাদের শিল্পীরা আছেন, অধ্যাপকেরা আছেন, তখন তিনি কথা বলতে সাহস পাবেন। কারণ আওয়ামী লীগের একচেটিয়া জিনিসটা নাই, যে কথা বললেও একা ধরে নিয়ে যাবে, বাকিরা চুপ করে থাকবে না তখন। তো ফলে আমাদের যে কোনো মূল্যে ডেমোক্রেসি, গণতন্ত্র, এই গণতন্ত্র পরীক্ষায় আমরা চলেছি। এই পরীক্ষা আমাদের মতবাদ, পরিচয় এগুলোর চাইতে দেশটাকে বড় করা, মানুষকে দায়িত্ব নেওয়া। বাংলাদেশ যদি একটা ভালো প্রশাসন, ভালো রাজনীতি উপহার দেয়, পুরো উপমহাদেশ, অনেক দেশ আমাদের সঙ্গে আসবে। আহমদ সফা অনেক আগে বলেছিল, যদি আমরা একটা ভালো প্রশাসন বাংলাদেশ উপহার দিত, তাহলে 80 দশকে ত্রিপুরা, আসাম এদিকে চলে আসতো। তো বিষয়টা এই না যে আমরা আরেকটা দেশ দখল করবো, বিষয়টা এই, তখন আমরা এইসব দেশের সঙ্গে সত্যি সত্যি একটা সাবকন্টিনেন্টাল জায়গায় যেতে পারবো। কারণ আমি মুক্ত হলে, আমি যখন মুক্ত থাকবো তখন আমি আরেকজনকে মুক্ত করতে পারবো। ফলে আমাকে, আমার মুক্তি আরেকজনের মুক্তির সঙ্গেও সম্পর্কিত। আমার বাংলাদেশের সবচেয়ে বড় যে জিনিসটা, এই দেশের মানুষ শেষ পর্যন্ত মধ্যপন্থী। এখানে তালেবান হবে না, এখানে সিরাজ শিকদারের প্রতি শ্রদ্ধা রেখেও বলছি, ওইটা কখনো মাওবাদী লাইন বা ওই জাতীয় এক্সট্রিম লাইন কখনো জিতবে না। এখানে আমরা গায়ে গায়ে চলাচল করি, একজনের গায়ের সঙ্গে একজন গাড় থেকে যায়, একটা ঘুষি মারার জন্য তো আপনাকে একটু দূরে যাওয়া লাগে, অত দূরত্ব আমরা পাই না। এটা একটা কৃষক সমাজের বৈশিষ্ট্য এখন আমাদের মধ্যে আছে, এটা খুবই ভালো লক্ষণ। এই সাংস্কৃতিক পুঁজি, এই উঠতি মধ্যবিত্ত, এই বাংলাদেশ পন্থা এবং আমাদের এজমালি উন্নয়ন, এই কনসেপ্টে আমরা যদি আগাই, প্রত্যেকেই দেখতে পাবেন যে আপনার মাথা খুলে গেছে, আপনার কিছু কিছু করার আছে। গ্রন্থিককে ধন্যবাদ। এই আমাদের আজকে যে আপনারা এসেছেন, আপনাদের আবারও কৃতজ্ঞতা জানাই। শুনেছেন, আমি একটু হয়তো বেশি সময় নিয়ে ফেললাম, কিন্তু আসলে ওই যে একটা কথা আছে যে নো পাসারাম, ছাড়ান নাই।